একবার ভাবুন তো, পৃথিবীতে কেউ নেই, শুধুমাত্র একটি ছেলে এবং একটি মেয়ে ছাড়া। তখন তাদের মধ্যে কি হতে পারে? পৃথিবীর বায়ুমণ্ডল পরিবর্তন হওয়ার কারণে এক বিপর্যয় সৃষ্টি হয় এবং এই দুর্যোগে সব মানুষ মারা যায়। বেঁচে থাকে শুধুমাত্র একটি মেয়ে এবং একটি কিশোর ছেলে। এরপরে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে যায় আর তারা এক অজানা দ্বীপে এসে বসবাস শুরু করে দেয়। কিন্তু মাঝখানে একটা লোক বেঁচে ছিল যে তাদের কাছে আসে এবং এখান থেকে শুরু হয় এই মুভির আসল রহস্য। এই লোকটি তাহলে কে? তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন সরাসরি মুভি শুরু করা যাক। মুভির শুরুতে ডিরেক নামে একটা ছেলেকে দেখানো হয়। সে এক মেকানিক এর সঙ্গে কাজ করছে। তারা সেখানে রেডিওতে শুনতে পায় পুরো পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়েই চলছে, এতে পৃথিবীতে খারাপ ইম্প্যাক্ট পড়তে পারে। এরপর আমাদেরকে এলবা নামে একটি মেয়েকে দেখানো হয়। সে তার বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছে। এলবা ফোন বের করে ভিডিও রেকর্ড করতে শুরু করে। সবকিছু তার রেকর্ড করা একটা অভ্যাস রয়েছে। তার বাবা ছিল একজন বিজ্ঞানী। সে একটি গুহার ভেতরে কিছু একটা রিসার্চ করছিল। এলবা তখন তার বাবাকে জিজ্ঞাসা করে, এখানে তুমি কি করছো? তার বাবা বলে, হয়তো বড় একটা দুর্যোগ আসতে চলেছে। প্রকৃতি আমাদেরকে কিছু একটা বলতে চাচ্ছে। প্রকৃতিকে আমরা নানান ভাবে নষ্ট করে ফেলছি। এখন প্রাকৃতিক হয়তো আমাদের উপর প্রতিশোধ নিবে। তখন তাকে ফোনে আরো প্রশ্ন করতে থাকে। তার বাবা তখন তার রিসার্চের ব্যাপারে বলে। এলবা কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আবার শহরে চলে আসে। এরপর এলবাকে ডিরেকের সঙ্গে দেখা যায়। সেখানে ডিরেকে মাঠে নিয়ে আসায় এলবা তাকে বলে, আপনার ছেলের মেধা আছে কিন্তু সে পড়ে না। তখন ডিরেককে কিছু ছেলে পেলে খেপানোর চেষ্টা করে। নিয়ে এসে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এলবা বাড়িতে এসে দেখতে পায় তার বাবা একটা কাজের জন্য বার্সেলোনায় যাচ্ছে। তাই তার কাগজপত্র সব একটা ফাইল করছে। এলবা তাকে যেতে না করে, কিন্তু তার যেহেতু অনেক জরুরি কাজ তাই তাকে যেতে হবে। এলবা তখন শহরের দিকে আসতে থাকে। প্রতিমধ্যে সে দেখতে পায় সেই ছেলেগুলো ডিরেক্টকে ধরে পানিতে ফেলে দিচ্ছে। এলবা তার গাড়ি থামিয়ে যখনই তাদের কাছে আটকানোর জন্য যায়, তার আগেই ছেলেগুলো ডিরেক্টকে পানিতে ফেলে দেয়। এলবা তাকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয়। ডিরেক্ট অনেক পানির নিচে চলে গিয়েছিল, কিন্তু তখন আকাশে অনেক বিদ্যুৎ চমকায় আর সেটার ইফেক্ট পানিতেও দেখা যাচ্ছিল। কিন্তু তাদের উপরে কোনো ক্ষতি হয় না, কারণ তারা তো পানির অনেক নিচে ছিল। এলবা তখন তাকে উপরে নিয়ে আসে। দেখতে পায় সবকিছু শেষ হয়ে গেছে। সেখানে তখনও বিদ্যুৎ চমকাইতেছিল। তারা শহরের দিকে যায়। সেখানে গিয়ে বুঝতে পারে সবকিছু ধ্বংস হয়ে গেছে আর সবাই মারা গেছে। ডিরেক্ট তার মাকে দেখার জন্য তাদের বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় তার মা অলরেডি মারা গেছে। ডিরেক্ট তার মায়ের কাছে যাইতে চায়, কিন্তু এলবা তাকে থামায়। এলবা তখন বুঝতে পারে কিছুক্ষণের মধ্যে হয়তো বাড়িটা ব্লাস্ট হতে পারে এবং একটু পর দেখা যায় যে বাড়িটা একদম ব্লাস্ট হয়ে যায়। তাই কিছুক্ষণ পর এলবা সেই গুহায় চলে যায় যেখানে তার বাবা রিসার্চ করছিল। সবকিছু খুঁজে খুঁজে দেখতেছিল যে তারা কিছু ব্যবহার করতে পারবে কিনা, কিন্তু তখন তারা কিছুই খুঁজে পায় না। সেখানে একটা কম্বল ছিল, সেটা এলবা ডিরেক্টকে দিয়ে দেয়। সকাল হলে এলবা তাদের বাড়িতে আসে আর দেখতে পায় তাদের ঘরটা নষ্ট হয়ে গিয়েছে। তখন তাদের ফার্ম হাউসে চলে যায়। সে তার বাবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয় কারণ সকল নেটওয়ার্ক সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছে। তারা দুইজন পুরা শহর ঘুরতে শুরু করে, কিন্তু কোথাও কেউ বেঁচে নেই। তখন এলবা বলে, আমরা এখন বার্সেলোনায় যাব। সামনে তারা একটা স্কুটি দেখতে পায়। সেটা ধাক্কা দিয়ে স্টার্ট ওঠানোর চেষ্টা করে। তখন স্কুটি একটা পাথরের সঙ্গে ধাক্কা লাগে এবং লম্বা নিচে পড়ে যায়। তখন এলবা একটা পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতরভাবে আহত হয়। তারপর নিরুপায় হয়ে তারা বাড়িতে চলে আসে। এলবা তার বাবার সেই ডায়েরিটা পড়তে থাকে এবং বুঝতে পারে তার বাবাই ঠিক কথা বলছিল, প্রকৃতি নিষ্ঠুর হয়ে গিয়েছে। এই সব কিছু এলবা তার ফোনে রেকর্ড করতে শুরু করে। তারপর সে ঘুমিয়ে পড়ে। রাতে ডিরেক্ট তাকে দেখতে আসে। দেখতে পায় ক্ষত স্থানে ইনফেকশন হয়ে গিয়েছে। এলবা তাকে বলে, আমার অ্যান্টিবায়োটিক প্রয়োজন। ডিরেক্ট বলে, আমি এখনই নিয়ে আসছি। এলবা তখন বলে, তোমার যাওয়ার দরকার নেই,
বাহিরে অনেক বিপদ, আমরা সকালে গিয়ে নিয়ে আসবো, এগুলো বলে সে ঘুমিয়ে পড়ে। কিন্তু দেখা যায় ডিরেক্ট একাই বেরিয়ে পড়ছে। বাহিরে এসে ভয় পেতে শুরু করে। সে কখনো রাতে একা বের হয়নি, কিন্তু এলবার প্রাণ বাঁচাতে হলে তাকে যেতে হবে, তাই সে রওনা হয়। আর সকাল হতে অ্যান্টিবায়োটিক পুশ করে দেয় আর ক্ষত স্থানে মলম লাগিয়ে দেয়। এলবার ঘুম ভাঙতেই দেখতে পায় তার ক্ষত স্থানটি ঠিক হয়ে গিয়েছে। তখন সে ডিরেক্টকে ডেকে বলে, দেখো তো ক্ষতটা কেমন হয়েছে। ডিরেক্ট বলে, ক্ষতটা শুকিয়ে গেছে, কিন্তু একটা ট্যাটুর মতো দাগ রয়েছে। তখন হেসে বলে, সমস্যা নেই, আমার ট্যাটু অনেক পছন্দ। রাত হতে আবারও ভিডিও শুট করতে শুরু করে যে তার সঙ্গে কি কি হয়েছে। যেভাবে হোক বার্সেলোনায় তাদেরকে যেতেই হবে তার বাবাকে খুঁজে বের করার জন্য। পরের দিন ডিরেক্ট উঠে দেখতে পায় এলবা বিছানায় নেই, কিন্তু রক্ত দেখা যাচ্ছে। ডিরেক্ট ভয় পেয়ে যায় আর তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর ডিরেক্ট এলবাকে খুঁজে পায় এবং জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? সে এলবার পায়ে রক্ত দেখতে পায়। সে বুঝতে পারে না তার কি হয়েছে। ডিরেক্ট তখন বলে, তুমি ঠিক নেই, তোমার পায়ে রক্ত লেগে আছে। তখন এলবা বলে, আমার পিরিয়ড হয়েছে। ডিরেক্ট তখন পিরিয়ড সম্পর্কে কিছুই বোঝে না। এলবা তখন তাকে বুঝায়। ডিরেক্ট তখন হেসে বলে, তার মানে তুমি বাচ্চা জন্ম দিতে প্রস্তুত? আর এলবা তখন কথা ঘুরিয়ে ফেলে। ডিরেক্ট তখন তাকে ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু এলবা তাকে থামিয়ে বলে, এমনটা কখনো করবে না। তারপর দেখা যায় ডিরেক্ট বন্দুক চালানোর প্র্যাকটিস করছে। এলবা বন্দুকের আওয়াজ শুনে তার কাছে আসে আর জিজ্ঞাসা করে, তুমি কোথায় পেয়েছো এটা? ডিরেক্ট বলে, পুলিশের গাড়ি থেকে পেয়েছি। এলবা তখন বলে, বন্দুক পুলিশের গাড়িতে রেখে আসো। কিন্তু ডিরেক্ট বলে, না, বন্দুক চালানো শিখতে হবে আমাকে, তোমাকে এখন রক্ষা করার দায়িত্ব আমার। দেখতে দেখতে 3 মাস কেটে যায়। এলবা বুঝতে পারে তাদের সাহায্য করার জন্য এখানে আর কেউ নেই। এখন নিজেদের দেখাশোনা নিজেদেরকেই করতে হবে। এলবা তখন তার বাবার সার্ভাইভাল গাইডটি পড়তে থাকে, কিভাবে গাছ লাগানো হয়, কিভাবে খাদ্য উৎপাদন করতে হয়। আসলে সার্ভাইভালের জন্য সব গাইড এই বইতেই ছিল। তারা মোটামুটি ভালো সার্ভাইভ করতে থাকে সেখানে। আর এলবা তার এই সব কিছুই ফোনে রেকর্ড করতে থাকে। দেখতে দেখতে বেশ কিছু বছর কেটে যায়। আমরা দেখি ডিরেক্ট অনেক বড় হয়ে গিয়েছে। তখন এলবা ডিরেক্টের প্রতি আরো আকর্ষিত হয়ে পড়ে, কিন্তু সে ফিলিংসটা কোনো রকমে কন্ট্রোল করে ফেলে। এলবা সবসময় ডিরেক্টের প্রতি যে আকর্ষণ রয়েছে সেটা লুকিয়ে চলে। আর ডিরেক্টও কেমন একটা আকর্ষণ অনুভব করে, কিন্তু এই আকর্ষণের মানে কি সে সেটা বুঝতে পারে না। একদিন এলবা গাছে পানি দিচ্ছিল আর ডিরেক্ট দূরবীন দিয়ে দূরে দেখছিল। গাছে পানি দেওয়ার পর এলবা সেখানে গোসল করতেছিল। ডিরেক্ট সেটা দেখে ফেলে। এটা দেখে এলবার প্রতি আরো বেশি আকর্ষিত হয়ে যায়, কিন্তু বেচারা বুঝতে পারে না এই ফিলিংস এর মানে কি। এলবা যখন কোনো কাজ করতে থাকে তখন ডিরেক্ট সাহায্য করার জন্য চলে আসে। আর যখন তাদের একে অপরের সঙ্গে টাচ লাগে তখন ডিরেক্ট সেটা এনজয় করে। তাই একদিন ডিরেক্ট এলবাকে কিস করে দৌড় দেয়। এলবা অবশ্যই বিষয়টা ভালোভাবে নিয়েছিল। রাতে আবার ঝড় শুরু হয়ে যায়। তাদের পুরো বাগানটা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। এলবা তখন বাইরে চলে আসে সেগুলো ঠিক করার জন্য। তার পিছনে পিছনে ডিরেক্টও চলে আসে। তারা সবকিছু ঠিক করার চেষ্টা করে, কিন্তু ঝড়ের সঙ্গে তারা পেরে উঠছিল না। তাদের সবকিছু এখানে নষ্ট হয়ে গিয়েছে। এলবা বলে, আমরা সকাল হলেই বেরিয়ে পড়বো বার্সেলোনার উদ্দেশ্যে। এখানে আর এখন থাকা যাবে না। সকাল হলে ডিরেক্ট ট্রাক নিয়ে চলে আসে, যেটা আমরা মুভির শুরুতে দেখছিলাম। সে সেটা ঠিক করে ফেলেছে। এলবা এটা দেখে খুবই খুশি হয়ে যায়। এরপর সে ডিরেক্টকে জড়িয়ে ধরে। তখন তারা দুইজন বার্সেলোনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা বার্সেলোনায় পৌঁছে যায় আর গাড়ি হরেন বাজাতে শুরু করে। আর এলবা তখন তার বাবাকে ফোন করতে থাকে, কিন্তু তার বাবার ফোন এখনো বন্ধ। বার্সেলোনার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, তাই এলবা এটা মেনে নিয়েছে যে তার বাবা হয়তো এখন আর বেঁচে নেই। তাই তাকে খোঁজা বন্ধ করে দেয়। কিন্তু ডিরেক্ট হাল ছাড়ে না, বলে আমাদের খোঁজ চালিয়ে যেতে হবে। আর তারা পুরো শহর ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে তারা বার্সেলোনা স্টেডিয়ামে চলে আসে। দেখা যায় স্টেডিয়ামটি পুরো নষ্ট হয়ে গিয়েছে। ডিরেক্ট তখন ফুটবল বের করে খেলতে শুরু করে আর এলবা বসে বসে দেখতেছিল। ডিরেক্ট বল যখন গোল বারের দিকে শুট করবে তখন এলবা তাকে থামিয়ে বলে, থামো, এটা আমি শুট মোবাইলে করব। ডিরেক্ট গোল করে টি শার্ট উপরে তুলে সেলিব্রেট করতে থাকে। তখন এলবা তার শরীর দেখে আকর্ষণ হয়ে যায়। তখন এলবার ফোনটি হাত থেকে পড়ে যায়। এরপর তারা দুইজন কাছাকাছি আসতে চাচ্ছিল। তখনই এলবা ফোনটি তুলে নেয় এবং ডিরেক্ট খুবই আকওয়ার্ড ফিল
ফিল করছিল। তখন তাকে বলে আমি জানি এই ফিলিংসটার মানে কি, এটা প্রাকৃতিক ভাবে হয়ে থাকে এবং যত দ্রুত সম্ভব আমাদেরকে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। এরপর তাদের জীবন পাল্টে যায়, তারা সব সময় হাসি খুশি থাকে, সমুদ্রের কিনারায় ছোট্ট একটা ঘর করে আর আস্তে আস্তে প্রয়োজনীয় সবকিছু জোগাড় করতে থাকে। একদিন এলবা বলে সে প্রেগনেন্ট, তারা দুজনই ব্যাপারটায় খুবই খুশি হয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় এলবা একটা ধ্বংসপ্রাপ্ত লাইব্রেরিতে যায় এবং অনেক বই পড়তে শুরু করে। তাতে সে জানতে পারে কিভাবে ডেলিভারি করা যায় আর বাচ্চাদের খেয়াল কিভাবে রাখা যায়। একদিন এলবা তার বাবার একটা নোট পড়তেছিল, তখন সে তার পেটে ব্যথা অনুভব করে, এজন্য সে ডিরেকের কাছে যায়। ডিরেক বুঝতে পারে এখন কি করতে হবে। তারা দুইজন প্রস্তুত হয় ডেলিভারি করার জন্য। তাদের একটা ছেলে সন্তান হয়, তার নাম রাখা হয় কাই। বাচ্চা হওয়ার পর তাদের জীবনে আরো বেশি খুশি নেমে আসে। একদিন এলবা খেয়াল করে সমুদ্রে ছোট্ট একটা বোট ভেসে যাচ্ছে। সে ডিরেককে ডাক দেয়। ডিরেক বলে আমরা দুইজন এখানেই ঠিক আছি, আমাদের আর কারো দরকার নেই। কিন্তু এলবা মানে না, সে ভাবে জাহাজে হয়তো তার বাবা আছে। তখন তারা সমুদ্রের কিনারায় কাউকে পড়ে থাকতে দেখে। এলবা দেখে এটা তার বাবা না, তাও তাকে তাদের বাড়িতে নিয়ে আসে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। লোকটার নাম হলো সার্গি। লোকটা বলে তোমাদের পেয়ে আমি খুবই খুশি হয়েছি, মনে করেছিলাম শুধুমাত্র আমি একাই বেঁচে রয়েছি, মনে করেছিলাম শুধুমাত্র আমি একাই বেঁচে আছি। আমি মাঝে মধ্যে ভোট নিয়ে লোকদেরকে খুঁজতে বের হই। সে বলে আমি এখন আমার ভোট ঠিক করে এখান থেকে চলে যাব। তখন এলবা বলে তুমি চাইলে আমাদের সাথে থাকতে পারো, কিন্তু ডিরেকের এই লোকটাকে সুবিধার মনে হয় না। সার্গি তখন এই বিষয়টা বুঝে ফেলে। সে বলে আমি আমার ভোটেই ঠিক আছি। যাওয়ার সময় সার্গি বলে আমি বহুদিন ধরে কাউকে জড়িয়ে ধরি না, আমি কি তোমাদের দুজনকে একটু জড়িয়ে ধরতে পারি? তখন সার্গি তাদেরকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তার কান্না দেখে ওদের দুইজনের মন গলে যায়। সার্গি ডিরেককে সবকিছু শিখাতে থাকে, ডিরেকের কাছ থেকে অনেক কিছু শিখে নেয়। কিন্তু যখন এলবা সার্গির কাছে যায়, ডিরেকের এই বিষয়টা মোটেও ভালো লাগে না। একদিন এলবা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল, সার্গি সেটা লুকিয়ে দেখে ফেলে। তখন ডিরেক বলে এটা তুমি কি করছো? সার্গি বলে আমি শুধুমাত্র এলবার খেয়াল রাখছিলাম, এলবার জন্য একটু মধু এনেছি, সারাদিন বাচ্চাকে দুধ খাওয়ায়, এটা তার অনেক উপকারে আসবে। কিন্তু ডিরেক খুবই রাগান্বিত। সে তাকে বলে তোমার ভোট এখন ঠিক হয়ে গেছে, তুমি চাইলে এখন এখান থেকে চলে যেতে পারো। সার্গি যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে বলে আমি তোমাদের বাড়িতে অনেকদিন থাকলাম, তোমরা চাইলে আমার ভোটে থাকতে পারো, অনেক মজা হবে। এলবা তখন রাজি হয়ে যায়। তারা দুইজন ভোটে উঠে পড়ে। সার্গি বলে তোমরা আজকে ভোটে থেকে যাও, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কিন্তু ডিরেক্ট থাকতে চায় না, তবুও এলবার জন্য সে রাজি হয়ে যায়। রাতে সার্গি প্রজেক্টরে একটা মুভি চালায়। এলবা অনেক খুশি হয়ে যায়, কারণ সে বহু বছর ধরে কোনো মুভি দেখতে পায়নি। মুভি দেখতে দেখতে তারা ঘুমিয়ে পড়ে। সকাল হলে ডিরেকের ঘুম ভাঙে এবং দেখতে পায় তারা তাদের সীমানা থেকে অনেক দূরে চলে এসেছে। ডিরেক বুঝে ফেলে সার্গি তাদের সঙ্গে কিছু উল্টা পুল্টা করার চেষ্টা করছে। সে এলবাকে উঠাতে যায়, তখনই সার্গি ডিরেকের মাথায় আঘাত করে বসে আর সে পানিতে পড়ে যায়। এলবার তখন ঘুম ভেঙে যায়। সে তখন পানিতে ঝাঁপ দেয় ডিরেককে বাঁচানোর জন্য। কিছুক্ষণ পর সে তাকে পানি থেকে উপরে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে সার্গি গাইকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে গিয়েছে। তারা বাড়িতে চলে আসে। ডিরেক খুবই রাগান্বিত, তাদের বাচ্চাকে হারিয়ে ফেলেছে। তারা এটাও জানে না সার্গি গাইকে নিয়ে কোথায় গিয়েছে। তারা ম্যাপ ধরে সার্গির দিক খুঁজতে থাকে। ডিরেক একটা ভোট নিয়ে আসে এবং সেটা ঠিক করে ফেলে। এলবার তখন মনে পড়ে সে মধু নিয়ে এসেছিল, এখন তাদের খোঁজ করতে হবে কোন দ্বীপে বেশি মধু পাওয়া যায়। তারা অনেক খোঁজাখুঁজি পর একটা দ্বীপের সন্ধান পায়। ডিরেক একটা বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে বাচ্চাকে ফিরিয়ে আনার জন্য। কিছুক্ষণ পর তারা সেই দ্বীপে পৌঁছে যায়। তারা দ্বীপে পৌঁছানোর সাথে সাথে কায়ের কান্নার আওয়াজ শুনতে পায়। তারা লুকিয়ে লুকিয়ে সার্গিকে দেখতেছিল। এলবা তাকে বলে গুলি করে তাকে মেরে ফেলো। ডিরেক বলে আমার মনে হয় এই লোকটি এখানে একা না, আগে ভালো মতো দেখতে হবে। তখন দেখা যায় সার্গি বাড়ি পিছনে যাচ্ছে। ডিরেক বলে তুমি কায়ের কাছে যাও, আমি সার্গির পিছনে যাচ্ছি। এলবা কায়ের কাছে গিয়ে দেখতে পায় কাইকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। এলবা সেটা ভাঙার অনেক চেষ্টা করে, কিন্তু সে সেটা পারে না। আশেপাশে চাবি খুঁজতে থাকে। অন্যদিকে ডিরেক দাঁড়িয়ে আছে সার্গির অপেক্ষায়। তখন এলবা এসে বলে আমাদের বাচ্চাকে খাঁচাতে বন্দি করে রেখেছে। তখন ডিরেক বলে তুমি বন্দুক নিয়ে এখানে দাঁড়াও, আমি যাচ্ছি বাচ্চার কাছে। অনেক সময় এলবা সেখানে
সেখানেই দাঁড়িয়ে থাকে। কিন্তু সে যখন কায়ের কান্নার আওয়াজ শুনতে পায় তখন সে সেখানে চলে যায়। যাওয়ার সময় সার্গি এলবাকে ধরে ফেলে এবং বন্দুকটি নিয়ে এলবার দিকে তাক করে রাখে। এখন ডিরেককে বলে আমি এখন যা বলবো তাই করতে হবে, তা না হলে এলবা এখানেই মারা যাবে। সার্গি তখন তাদের দুজনকেই বেঁধে ফেলে। তখন সে বলে আমি তোমাদের সঙ্গে থাকতে চেয়েছিলাম, কিন্তু তোমরা দুজন আমাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছো। এখন এলবা বলে তুমি যদি আমাদেরকে এখন ছেড়ে দাও তাহলে আমরা সবাই একসাথে থাকবো। সার্গি এলবাকে নিয়ে চলে যায়। সার্গি এলবাকে বলে আমি যখন বলবো তখনই কাইকে কান্নাতে হবে, তার কান্না আমার কাছে অনেক ভালো লাগে। এলবা তখন তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল। সার্গি তখন তার সামনে দাঁড়িয়ে এইসব দেখতেছিল। এলবার এই বিষয়টা মোটেও ভালো লাগছিল না। কিছুক্ষণ পর সার্গি উপরে চলে আসে। তখন এলবা কাইকে নিয়ে পালিয়ে যায়। সার্গি সেটা দেখতে পায় কিন্তু কিছুই করে না। সে ডিরেককে টর্চার করতে শুরু করে। তখন এলবা দাঁড়িয়ে যায়। ডিরেক তখন অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপর সার্গি এলবাকে খুঁজতে বেরিয়ে পড়ে। যেদিকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় সেদিকে সার্গি ছুটতে থাকে, কিন্তু এক পর্যায়ে গিয়ে দেখে এলবা তাকে ধোকা দিয়েছে। সে মোবাইলে বাচ্চার কান্নার আওয়াজ দিয়ে রেখেছে। তখন সে দৌড়ে চলে আসে ডিরেকের কাছে। এলবাও এদিকে অলরেডি ডিরেকের কাছে চলে এসেছে। সে ডিরেককে খোলার চেষ্টা করে। তখন ডিরেক বলে তুমি আমাকে একটা ছুরি দাও। এর মধ্যে সার্গি সেখানে চলে আসে আর এলবা ভয় পেয়ে যায় আর বলে আমার ভুল হয়েছে, তুমি যা বলবে আমি তাই করব। কিন্তু সার্গি এখন রেগে রয়েছে। সে এলবার পায়ে একটা গুলি করে দেয়, কিন্তু ততক্ষণে ডিরেক দড়ি বাঁধন কেটে ফেলেছে আর সে সরাসরি সার্গের উপরে আক্রমণ করে আর তারা দুইজন লড়াই করতে থাকে। আর এলবা বন্দুক নিয়ে সার্গিকে ভয় দেখায়, কিন্তু সার্গি তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর তারা দুইজনে এভাবে লড়াই করতে থাকে। কিছুক্ষণ পর ডিরেক সার্গিকে একটা রোয়ার দিয়ে আঘাত করে আর সার্গিও একটা গুলি করে, কিন্তু ডিরেক তাকে এত জোরে আঘাত করেছিল যে সার্গি সেখানেই মারা যায়। ডিরেকেরও একটা গুলি লেগেছে। সে আহত অবস্থায় কায়ের কাছে যায় আর শেষবারের মতো কাইকে চুমু খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এলবা তাকে ওঠানোর অনেক চেষ্টা করে, কিন্তু ডিরেক ততক্ষণে মারা গিয়েছে। রাত হতে এলবা ডিরেকের লাশ নদীতে ভাসিয়ে দেয় আর সে কাইকে নিয়ে চলে আসে আগের জায়গায়। এরপর বেশ কিছু পরের দৃশ্য দেখতে পায়। কাই এখন বড় হয়ে গিয়েছে। সে তার বাবার মতোই ফুটবল নিয়ে খেলতেছিল আর এলবা তার কাছে আসে আর তাকে তার বাবার একটা ভিডিও দেখায়। আর কাই তার বাবার ভিডিও দেখতে পেয়ে খুবই খুশি হয়ে যায় আর তার বাবার মতোই সেলিব্রেট করে। আর এই দৃশ্যের মাধ্যমে এই ছবিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একটু ভুলবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর মুভি বার্স বিডির সাথে থাকেন এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।